আমাদের আজকের আলোচনা টপিক হচ্ছে দ্য প্রপার্টিজ অফ গ্যাসেস। এই টপিকটা মেনলি কেমিস্ট্রি একটা টপিক, বাট ফিজিক্সের আলোচনার কিছু বিষয় আছে এই জায়গায়, যেমন কাইনেটিক থিওরি অফ গ্যাসেস। এই জিনিসটা ফিজিক্সের পার্ট, আবার আমরা এই বিষয়ে নিয়ে আলোচনা করবো না, আমরা মোস্টলি কেমিস্ট্রি রিলেটেড পার্ট আলোচনা করবো। তো আমাদের আলোচনার টপিক গুলো হচ্ছে আইডিয়াল ভার্সেস রিয়েল গ্যাস। রিয়েল গ্যাসের আইডিয়াল অ্যাপ্রক্সিমেশন হচ্ছে আইডিয়াল গ্যাস। পরে গ্যাস ইকুয়েশন নিয়ে আলোচনা করবো, কিছু প্রবলেম সলভ করবো। আর গ্যাস মিক্সচার্স, তোমার ডালটনস ল আছে, এটা নিয়ে কিছু আলোচনা করবো। আর রিয়েল গ্যাসের জন্য তোমার রিয়েল গ্যাসের ইকুয়েশন, তোমার আইডিয়াল গ্যাস ইকুয়েশন থেকে ডিরাইভ হয়েছে বলতে পারো। আইডিয়াল গ্যাস হচ্ছে the ideal approximation রিয়েল গ্যাস। যেমন আইডিয়াল গ্যাসের একটা অ্যাপ্রক্সিমেশন হচ্ছে all gas molecules are spherical, যেটা যেটা সবসময় সত্য না। যেমন ধরো তোমার কার্বন ডাই অক্সাইড মলিকিউল যে আছে, কার্বন ডাই অক্সাইড মলিকিউলটা অ্যাকচুয়ালি স্ফেরিক্যাল না এক্স্যাক্টলি। ধরো তোমার নাইট NO3, এটাও স্ফেরিক্যাল না। তো এগুলোকেও আমরা বেসিক্যালি স্ফেরিক্যালি সাইজ ধরে নিই, একটা অ্যাজাম্পশন। পরে আরেকটা অ্যাজাম্পশন আছে, ধরো তোমার নো অ্যাট্রাকটিভ or repulsive forces between the molecules. তোমার এই অ্যাট্রাকটিভ রিপালসিভ ফোর্সের জন্য অ্যাকচুয়ালি প্রেসার ডিক্রিজ করে। সো বেসিক্যালি আমরা আইডিয়াল গ্যাস থেকে যে প্রেসারটা পাই, ওটা রিয়েল গ্যাসের প্রেসারের সাথে সমান হয় না সবসময়, স্লাইট ডিভিয়েশন থাকে। সো আরেকটা অ্যাপ্রক্সিমেশন, molecules এরপরে ধরো তোমার গ্যাস মলিকিউল গুলো সবসময় কন্টিনিউয়াস মোশনে আছে। মোশনটা অলওয়েজ ইন স্ট্রেট লাইন আনটিল সে অন্য কোনো একটা মলিকিউলের সাথে কলিশন করে।
যেমন ধরো তোমার এই বক্সের মাঝখানে বেশ কয়েকটা মলিকিউল আছে। তোমার এই মলিকিউলটা, সবগুলো মলিকিউল আসলে তোমার সবসময় স্ট্রেট লাইনে যাবে। তো এই মলিকিউলটা এইভাবে গিয়ে এইভাবে গিয়ে এইভাবে গিয়ে ধরো এইভাবে বাধা শিকার হলো, তো এইভাবে তোমার মানে রাস্তা পরিবর্তন করে এভাবে মুভ করতে থাকবে আর কি। তো এটা হচ্ছে তোমার কন্টিনিউয়াস মোশন এবং মোশনটা র্যান্ডম। তুমি অ্যাকচুয়ালি মানে জাস্ট একটা মলিকিউল দিয়ে পুরা সিস্টেমের কোন মলিকিউলের কি অবস্থা সেটা এক্স্যাক্টলি প্রিডিক্ট করতে পারবা না। তো গ্যাস ভলিউমের তুলনায় মলিকুলার ভলিউম নেগলিজিবল। 0 পায়। এরপরে তোমার কলিশনের কারণে গ্যাস তার কন্টেইনারে প্রেসার অ্যাপ্লাই করে, যেটা আমরা হচ্ছে গ্যাসের প্রেসার হিসেবে দেখি। এই প্রপার্টিটা অনেক ইম্পর্টেন্ট একটা প্রপার্টি, এই জিনিসটা অ্যাপ্লাই করে অনেক কিছু করা যায়। আর তোমার এভারেজ কাইনেটিক এনার্জি, তাপমাত্রার সমানুপাতিক। অ্যাবসলিউট টেম্পারেচার, অ্যাবসলিউট টেম্পারেচার বলতে আমরা অ্যাকচুয়ালি মেইনলি ফিজিক্যাল টেম্পারেচারটা বুঝাই। তো এরপরে আসছে তোমার রিয়েল গ্যাস। তো রিয়েল গ্যাসের ক্ষেত্রে, আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে যে বেশ কিছু এক্সাম্পশন আসে, তার অনেক কিছু আসলে রিয়েল গ্যাসের কাছে খাটে না। যেমন ধরো তোমার not all molecules are completely spherical. এরপরে ধরো তোমার attractive and repulsive forces have to exist, কারণ মলিকিউলের মধ্যে আছে অ্যাটম, অ্যাটমের মধ্যে আছে প্রোটন আর ইলেকট্রন, যাদের মাঝখানে attractive and repulsive forces থাকবে। সো এই নো ফোর্সেস, এই সিলেক্টটা আমাদের ভুল। এরপরে in many cases molecular volume is not negligible। তো আগে যে আমরা দেখে আসছিলাম যে তোমার মলিকুলার ভলিউম প্রায় জিরোর কাছাকাছি, এই জিনিসটা সত্য না। we have to consider molecular volume। আচ্ছা, সো নেক্সট টপিক হচ্ছে আমাদের আইডিয়াল গ্যাস ইকুয়েশন। তো এখান থেকে হচ্ছে আমাদের মেইনলি গ্যাস রিলেটেড ক্যালকুলেশন পার্টটা শুরু। তো আইডিয়াল গ্যাস ইকুয়েশনটা হচ্ছে প্রেসার টাইমস ভলিউম সমান মোল সংখ্যা টাইমস আইডিয়াল গ্যাস কনস্ট্যান্ট টাইমস টেম্পারেচার। তো এটা সেটা হচ্ছে প্রেসার, বাংলা বলে চাপ,
সেটা হচ্ছে ভলিউম, যেটা আমরা বাংলা বলি আয়তন, সেটা হচ্ছে মোল সংখ্যা, এই রাশিটা হচ্ছে টেম্পারেচার বা তাপমাত্রা। আর এই আর যে আছে এটাকে আমরা বলি হচ্ছে গিয়ে আইডিয়াল গ্যাসের কনস্ট্যান্ট। এই আর এর ভ্যালু হচ্ছে 8.314 জুল পার কেলভিন পার মোল, or 0.021 লিটার এটিএম কেলভিন পার মোল। তো এই দুই ভ্যালু হচ্ছে দুইটা ইউনিটে, এটা হচ্ছে জুল ইউনিটে, বা এটা আরেকভাবে লেখা যায় সেটা মিটার কিউব টাইমস প্যাসকেল এই ইউনিটে, আর আরেকটা হচ্ছে তোমার মিটার এটিএম ইউনিটে। তো মানে এই দুটো হচ্ছে মানে আয়তনের জন্য সবচেয়ে পপুলার দুটো ইউনিট হচ্ছে মিটার কিউব আর লিটার। তো তোমার এই দুই ইউনিট অ্যাকচুয়ালি তোমার ইউজ করতে জানতে হবে। প্যাসকেল আর এটিএম বা অ্যাটমসফিয়ারিক প্রেসার এই দুটো আসলে অনেক পপুলার ইউনিট, তো এই দুই ইউনিট আসলে হিসাব করা জানা লাগে। ইউনিটস, প্রথম হচ্ছে প্রেসার, প্যাসকেল, এটা হচ্ছে প্রেসারের এসআই ইউনিট, এবং এটা হচ্ছে সবসময় রেফারেন্স। আর নেক্সট পপুলার ইউনিট হচ্ছে অ্যাটমসফিয়ারিক। তো 1 atm প্রেসার ইকুয়ালস 101,325 প্যাসকেল। 101,325 প্যাসকেলের জায়গায় তুমি জাস্ট বেসিক্যালি 1.01 টাইমস 10 to the power 5 প্যাসকেল লিখলে অ্যাপ্রক্সিমেশনটা কাছাকাছি। এরপরে আসে হচ্ছে গিয়ে টর্ক। এক টর্ক প্রেসার হইতেছে সেকেন্ড, আর 760 অ্যাটমসফিয়ারিক প্রেসার সমান হচ্ছে গিয়ে তোমার এক টর্ক। ভুল লিখছি আমি একটু। তোমার 1 অ্যাটমসফিয়ারিক প্রেসার সমান 760 টর্ক। এই টর ইউনিটটা আসে হচ্ছে গিয়ে টরিসেলি নাম থেকে। টরিসেলি তোমার ওই এই এয়ার প্রেসার নিয়ে অনেক মানে ইম্পর্টেন্ট গবেষণা করছিল, তো ওনার নাম থেকে হয়েছে তোমার অনারারি হিসেবে টরিসেলি নামটা দেওয়া হয়েছে এই প্রেসারের ইউনিট হিসাবে। আরেকটা প্রেসার আছে বার, তোমার ব্যারোমেট্রিক প্রেসার হিসাবে। ওটা মোস্টলি আমরা ইউজ মানে করি না, বা করার মানে অ্যাভয়েড করার ট্রাই করি। নেক্সট হচ্ছে ভলিউম। অবভিয়াসলি তোমার ভলিউমের এসআই ইউনিট হচ্ছে মিটার কিউব, কিউবিক মিটার। আর আরেকটা ইউনিট হচ্ছে লিটার, মিলিলিটার অনেক সময় ইউজ করা হয়। তো এক্ষেত্রে রেফারেন্সটা হচ্ছে 1 মিলিলিটার ইকুয়ালস 1 সিসি বা কিউবিক সেন্টিমিটার, 1 সেন্টিমিটার কিউব। তো 1 মিটার কিউব সমান 10 to the power 6 সেন্টিমিটার কিউব সমান 10 to the power 6 ml। এই ক্ষেত্রে আসতেছে 1000 লিটার সমান 1 মিটার কিউব। আসছে হচ্ছে তোমার মোল সংখ্যা। এক্ষেত্রে ইউনিট তোমার ইউনিভার্সাল ইউনিট হচ্ছে গিয়ে মোল। এটার কোনো এক্সট্রা ইউনিট বা অন্য কোনো ইউনিট লাগে না, ইউজও করি না।
এরপর আসে টেম্পারেচার। আমাদের এটা হিসাবের ক্ষেত্রে আমরা অলওয়েজ কেলভিন টেম্পারেচার ইউজ করব। যদি ডিগ্রি সেলসিয়াস বা ডিগ্রি ফারেনহাইট অথবা অন্য কোনো এনি আদার ইউনিটের স্কেল দেওয়া থাকে, টেম্পারেচার দেওয়া থাকে, সেটা আমরা অলওয়েজ কেলভিন স্কেলে কনভার্ট করে নিয়ে হিসাব করবো। কারণ কিউ ইকুয়ালস টু এনআইটি ফর্মুলাটা অনলি কেলভিন স্কেলের জন্য খাটে। তো অ্যাপ্লাইং দ্য আইডিয়াল গ্যাস ল, তোমার আগে কিছু ল ছিল, যেমন ধরো তোমার বয়েলস ল, চার্লস ল, তোমার ধরো অ্যাভোগাড্রোস ল। এগুলো আমি অ্যাকচুয়ালি ইগনোর করে তোমার জাস্ট মানে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড সলিউশন করবো, কারণ এটা ইউজ করা সোজা। আর এগুলো অ্যাকচুয়ালি মানে আমি আজ পর্যন্ত পরীক্ষা ছাড়া অন্য কোথাও কাজে লাগিয়ে দেখিনি। ফিজিক্যাল ট্রেনারটির যে নিয়ম আছে ওগুলো দিয়ে সব আসলে করা যায়। So, প্রথম প্রথম প্রবলেম, boy's apprentice finds that the air trapped in a jet tube occupies 24.8 cc at 1.12 atmospheric pressure. So, by adding mercury to the tube, he increases the pressure on the trapped air to 2.64 atmosphere. By assuming constant atmosphere temperature, that is the new volume of air per liter. তো বেসিক্যালি এখানে যেটা বলছে যে একটা জি টিউব আছে, জি টিউব মোস্টলি এমন হয়। তোমার এখানে মার্কারি দেওয়া হয়েছে, এবার মার্কারি অ্যাড করে তোমার এই হাইটুকু যে আছে, এই হাইটুকু থেকে তোমার হচ্ছে গিয়া এই অংশের যে প্রেশার আছে এটা কিভাবে মানে মেজার করা যায়। তোমার ধরো পি ইকুয়ালস টু এক্ষেত্রে ডেল্টা ওয়াই রো জি, এই ফর্মুলা দিয়ে। তো ওইদিকে যাইতেছি না। তো বলছে যে প্রথম ক্ষেত্রে ফার্স্ট স্টেপ, ধরো ভি ওয়ান সমান হচ্ছে 24.8 সেন্টিমিটার কিউব, ভি ওয়ান সমান দেওয়া হয়েছে 1.12 এটিএম। ঠিক আছে, তারপরে ভি টু সমান কি সেটা আমরা বের করবো। আর ভি টু সমান গিভেন 2.64 atmosphere pressure। তো এখানে একটা জিনিস বলে দিচ্ছি, সেটা হলো কনস্ট্যান্ট টেম্পারেচার। তো এই কনস্ট্যান্ট টেম্পারেচার না হলে কি হইতো, আমাদের হিসাবটা অ্যাকচুয়ালি অনেক আরো কমপ্লেক্স হয়ে যেত। তো ওই হিসাবে আমরা আপাতত যেতেছি না। তো এই ক্ষেত্রে তোমার পিভি ইকুয়ালস টু এনআরটি, এটা হচ্ছে আমাদের আইডিয়াল গ্যাসের সমীকরণ, এবং এটা আমাদের আপাতত অ্যাসাম্পশন এনি গ্যাস উইল and has to follow this formula। তো এই ক্ষেত্রে তোমার ইনিশিয়ালি পি ওয়ান ভি ওয়ান ইকুয়ালস টু কি হবে, তোমার ইনিশিয়ালি যত মোল গ্যাস ছিল এন ওয়ান আর টাইমস টি ওয়ান, আর পরবর্তীতে আসছে টি টু ভি টু ইকুয়ালস এন টু আর টি টু। তো এই ক্ষেত্রে আমাদের কি বলে দেওয়া আছে, টেম্পারেচার কনস্ট্যান্ট মানে টি ওয়ান ইকুয়ালস টু টি টু। আর আরেকটা জিনিস, তোমার এই ক্লোজড অংশের যেহেতু ভলিউমটা আমরা হিসাব করতেছি, এই ক্লোজড অংশের কি অলওয়েজ সেম অ্যামাউন্ট অফ গ্যাস। সো বেসিক্যালি গ্যাসের অ্যামাউন্ট আছে।
এর মানে NO কনস্ট্যান্ট, N1 equals to N2। তো P1 V1 বাই P2 V2 হচ্ছে কি আসতেছে, জাস্ট বেসিক্যালি এটুক এটুক আর এটুক সমান, এটুক আর এটুক সমান, আর এটুক দুইটা তো কনস্ট্যান্ট, সো বেসিক্যালি 1। এখান থেকে আমাদের যেটা আসতেছে সেটা হলো P1 V1 plus P2 V2 আমাদের পপুলার বয়েলস ল। এবং সত্য তাহলে কনস্ট্যান্ট টেম্পারেচার, কনস্ট্যান্ট অ্যামাউন্ট অফ গ্যাস। সো এই প্রবলেমে দেওয়া ডাটা অনুযায়ী 24.8 সেন্টিমিটার কিউব টাইমস 1.12 atmosphere equals V2 times 2.64 atmosphere। এখান থেকে আমাদের V2 equals to, ধরো ক্যালকুলেটর বসায় নি, 10.52 সেন্টিমিটার কিউব। এটা হচ্ছে আমাদের ফাইনাল ভলিউম, বাট এখানে বলছে লিটারে, লিটারে ভলিউম বের করতে বলছে। তো বেসিক্যালি 1 সেন্টিমিটার কিউব is equals to 1 by 1000 লিটার। দেন V2 সমান আসছে 0.0105 লিটার। ওই 8 সাথে এক্সট্রা টু আছে, ওটা ইগনোর ইগনোর করলে চলে। সো আমাদের নেক্সট প্রবলেম হচ্ছে, a steel tank used for fuel delivery is fitted with a safety valve. Hence, if the internal pressure exceeds এতপর বলছে যে মানে it is fully methane at 238 degrees Celsius and 0.91 atmospheric pressure and the steam boiling water at 108 degrees Celsius with the safety valve করে। তো দেখো তোমার বলছে যে maximum pressure max 1.003। তো ইনিশিয়ালি টেম্পারেচার ছিল 238 ডিগ্রি সেলসিয়াস, আচ্ছা 238 ডিগ্রি সেলসিয়াস না, 23.8 ডিগ্রি সেলসিয়াস। তো 23.8 ডিগ্রি সেলসিয়াস ছিল, আর প্রেশার ছিল 0.980। তো এরপরে ফাইনালি T2 সমান 100.8 ডিগ্রি সেলসিয়াস। T2 সমান কত সেটা আমাদের বের করতে হবে। আর যেহেতু স্টিল ট্যাঙ্ক, এর মানে কি কনস্ট্যান্ট ভলিউম, closed কারণে সেম অ্যামাউন্ট অফ
ওই হিসাবে তো এই ক্ষেত্রে পিভি ইকুয়ালস টু এনআরটি থেকে কি আসতেছে? ইনিশিয়াল আসতেছে পি1 ভি সমান এন আর টি1 টি2 ভি প্লাস এন আর টি2, পুরো ভাগ করে দাও তাহলে সে পি1 বাই ভি। তো এই হতেছে আমাদের চার্লস ল। এটা এক্স্যাক্টলি চার্লস ল না, চার্লস ল ইজ প্রবাবলি এমন ভি1 বাই ভি2 প্লাস টি1 বাই টি2। এটাকে কি সাথে কি বলো? বা এই লয় নাম জেনে আসলে কোনো লাভ নেই, দিন শেষে ওই পিভি ইকুয়ালস টু এনআরটি থেকে আসলে সবকিছু আনা যায়। সো এক্ষেত্রে আমার কি করতে হবে? টি1 ইকুয়ালস 23.8 ডিগ্রি সেলসিয়াস, এটা আমি কি বলছিলাম, কেলভিন টেম্পারেচারে নিয়ে যেতে হবে। কেলভিন টেম্পারেচার নেওয়ার জন্য 273 প্লাস 23.8 কেলভিন, ডিগ্রি কেলভিন না, জাস্ট কেলভিন। কেলভিন এই জিনিস যদি এখানে বসায় দাও তাহলে আসে পি2 সমান পি1 টি2 বা টি1 ইকুয়ালস 0.991 atm with 373 হবে। So 373.8 above 300.8 সমান 1.23 atm। তো 1.23 atm এই জিনিসটা দেখো, তোমার পরের হিসাবটা কেমন ছিল? 1 atm সমান ছিল 760 টপ, তাই না? তো এটা আমাদের একটু ভুল হয়েছে, দেখো তোমাদের এই জায়গায় 1.003 না, তোমার এটা হবে 1003 টপ, 1003 টপ। তো এখানে কি দেখছিলাম, তোমার 1 atm সমান 760 টপ। ঠিক আছে, তাহলে 1.23 atm সমান 760 plus 1.23 top is equal to 934.8 top, which is less than maximum pressure. So valve won't open. তোমার নেক্সট প্রবলেমে বলছে scale model of a blimp rises when it is filled with helium to a volume of 55 decimeter cube. When 1.10 mole of helium is added to the blimp, the volume is 26.2 decimeter cube. How many more grams of helium must be added to make it rise? Assume constant temperature and pressure. তো
ব্লিঙ্ক হইতেছিল তোমার বেসিক্যালি এই জিনিসটা। তোমার বলছে যে একটা স্কেল মডেলে, মানে স্মল স্কেল মডেল বেসিক্যালি, তোমার যখন ভলিউম মিনিমাম গ্রেটার দেন অর ইকুয়ালস টু 25 ডেসিমিটার কিউব, তখন রাইজ করা শুরু করে। তো বেসিক্যালি আমাদের বলছে যে 1.10 মোল হিলিয়াম যখন আমরা অ্যাড করছি, তখন আমাদের ব্লিম্পের ভলিউম হয়েছে 26.2 ডেসিমিটার কিউব। তো অবভিয়াসলি এটা মানে তোমার 55 ডেসিমিটার কিউবের যেতে কম, আমাদের আরো কিছু হিলিয়াম অ্যাড করতে হবে। তো সেই কত, হাউ মেনি, মানে আর কত মোল হিলিয়াম অ্যাড করলে ফাইনাল ভলিউমটা 55 ডেসিমিটার কিউব হবে, সেটা আমাদের বের করতে হবে। সেটা কিভাবে করবা? তো দেখো, পিভি ইকুয়ালস টু এনআরটি, এই ফর্মুলায় এক্ষেত্রে বলে দিছে প্রেসার কনস্ট্যান্ট, টেম্পারেচার কনস্ট্যান্ট। তাহলে ইনিশিয়ালি ধরো তোমার এই স্টেটে ছিল 1.10 মোল হিলিয়াম, N1 আর T ইকুয়ালস P1 P V1 V1 হবে না? আর ফাইনালি তোমার P V2 প্লাস N2 আর T। তো V2 আমরা জানি 55 ডেসিমিটার কিউব হবে, V1 আমরা জানি 26.2 ডেসিমিটার কিউব, N1 জানি, কিন্তু আমরা বের করে ফেলতে পারবো। দেখো ভাগ করে দাও, N1 বাই N2 প্লাস V1 বাই V2, তাহলে এন থেকে আসে রিঅ্যারেঞ্জ করে N2 equals N1 times V2 by V1, 1.10 times 55 divided by 26.2 সমান 2.309। তো অ্যাড করছি আমরা অ্যাকচুয়ালি কত? 2.309, 1.10 মোল, ইটস ইকুয়াল টু 1.209। তাহলে হিলিয়ামের ভর, মোলার ভর, মোলার মাস 4 grams per mole, added helium 4.836, হচ্ছে আমাদের সলিউশন। সো নেক্সট প্রবলেম হচ্ছে, a steel tank has a volume of 438 liter, is filled with 0.885 kg of oxygen. Calculate the pressure of O2 at 218 degrees Celsius. তো এখানে স্টিল ট্যাঙ্ক যেহেতু বলছে, এর মানে হচ্ছে যে তোমার এটা আবদ্ধ, এর মানে ভলিউম আর এন কনস্ট্যান্ট। এক্ষেত্রে কি হবে? পিভি ইকুয়ালস টু এনআরটি এর এই ভ্যালু কনস্ট্যান্ট, এই ভ্যালু কনস্ট্যান্ট, এর অলওয়েজ কনস্ট্যান্ট। সো বেসিক্যালি P1 by P2 equals to N1 by N2. No, no, সরি, এটা মনে হবে না। তো এটার অ্যাকচুয়ালি ভলিউমটা কনস্ট্যান্ট থাকবে, ভিতরে যে পরিমাণ গ্যাস ছিল সেটা কনস্ট্যান্ট থাকবে। কিন্তু তোমার পিভি ইকুয়ালস টু এনআরটি এই ফর্মুলায় দেখো,
গ্যাসের ম্যাচ দিয়ে দিয়েছে, ওখান থেকে কি মোল সংখ্যা বের করা যায় না? যায়। তো মোল সংখ্যা যদি বের করো আর ভলিউম জানো, তো ইনিশিয়াল প্রেসার বের করে ফেলতে পারবা। ইনিশিয়াল প্রেসার যদি বের করো তাহলে ওখান থেকে তোমার, আচ্ছা সরি, এখানে আসলে ইনিশিয়াল প্রেসারের কোনো হিসাবই নাই। এখানে যেটা বের করতে বলছে বেসিক্যালি তোমার টেম্পারেচার গিভেন, এই টেম্পারেচার 218 ডিগ্রি সেলসিয়াস, আর এই প্রেসারটা বের করতে বলছে, তোমার ভলিউম জানো, মোল সংখ্যা জানো। তো এক্ষেত্রে দেখো তোমার ভি ইকুয়ালস 438 লিটার, এন ইকুয়ালস কত সেটা আমরা বের করবো, আর ইকুয়ালস আমরা জানি 0.0821 লিটার এটিএম কেলভিন মোল। এরপরে পি ইকুয়ালস টু কি সেটা আমরা বের করবো। তো এন সমান কি আসছে, 0.885 টাইমস 1000 গ্রাম এবার 32 গ্রামস পার মোল। 32 গ্রামস পার মোল যদি হয়, তো বেসিক্যালি এটার আনসার কত আসে, 885 এবার 32 মোল সমান 27.66 মোল। তাহলে পি ইকুয়ালস এনআরটি এবার ভি 27.66 0.0821 টাইমস 218+273 ওভার 438 লিটার। এখানে জাস্ট এটিএমটা থাকবে, 2.55 এটিএম। আচ্ছা সো এখানে কেন এটিএম থাকবে দেখো, তোমার 27.6 যুক্ত এনআরটি বাই ভি। এন এর ইউনিট হচ্ছে মোল টাইমস লিটার এটিএম কেলভিন মোল, এটা হচ্ছে আর এর ইউনিট টাইমস এখানে সব হচ্ছে গিয়ে কেলভিন, আর এখানে হচ্ছে লিটার। মোল মোল চলে যাচ্ছে, কেলভিন টেলভিন চলে যাচ্ছে, লিটার লিটার চলে যাচ্ছে, সেটা সিভিল জাস্ট এটিএমটা থাকতেছে। এটা এখানে জাস্ট ডাইরেক্ট এটিএম লিখে দিচ্ছি। ওকে সো পরবর্তী প্রবলেম হচ্ছে, the steel tank in the previous problem develops slowly, that is discovered and sealed. The pressure gauge fitted on the tank shows that the new pressure is 1.37 atm. How many grams of O2 remain? তো ইনিশিয়ালি আমরা যেটা ধরছিলাম সেটা হইতেছে তোমার ওই আগে 27.66 মোল O2 এর জন্য প্রেসার ছিল 2.55 atm। তখন ফাইনালি যেটা দেখা যাচ্ছে সেটা হইতেছে 1.37 atm। সেটার জন্য কত মোল O2 বাকি আছে সেটা বের করতে হবে। তো আমরা এক্ষেত্রে যেটা ধরে নিতেছি সেটা হলো ভলিউম আর টেম্পারেচার কনস্ট্যান্ট। তো P equals to nRT, এই ফর্মুলায় n1 over n2 সমান p1 by p2, এক্ষেত্রে সেটা যদি হয় তাহলে এখান থেকে দেখো কি আসতেছে, n2 equals 7.66 times 1.37 over 2.55 is equal to
14.86। তো এটা অ্যাকচুয়ালি কত গ্রাম? ওয়েট অফ O2, মানে আমরা ফিজিক্সে যেটাকে ম্যাস বলি, এটা কেমিস্ট্রিতে আমরা ওইসব ওয়েট বলি আর কি। ওয়েটের ম্যাস সেম জিনিস, মানে এই কেমিস্ট্রি ক্ষেত্রে আমার ওয়েটের মেইনলি ফিজিক্স একক হচ্ছে গিয়ে নিউটন, বাট আমরা মানে ম্যাস আর ওয়েটের আসলে খুব বেশি তফাৎ করি না কেমিস্ট্রিতে। তো ওয়েট অফ O2 ইকুয়ালস আসে 14.86 times 32, which is equal to 475.5. This is the answer. So next problem, তোমার এখানে একটা পিস্টন সিলিন্ডার দেখানো হয়েছে, মানে তোমার আগে একটা গ্যাসেস রিঅ্যাকশন হয়েছে, পর আর একটা গ্যাসেস রিঅ্যাকশন হয়েছে। গ্যাসেস রিঅ্যাকশনের আগে ছিল এমন, আর রিঅ্যাকশন হওয়ার পরে হচ্ছে এমন। তোমার প্রথমে টেম্পারেচার ছিল 150 কেলভিন, পরবর্তীতে টেম্পারেচার হয়েছে 300 কেলভিন। তো সিলিন্ডার ইনসুলেটেড এটা বলে দিছে, আর মানে অবভিয়াসলি সিলিন্ডারের পিস্টনটা যেহেতু সেম হাইটের, মানে ভলিউমটাও কনস্ট্যান্ট। এটাও বুঝে চাইতেছে। তো এখান থেকে তোমাদের যেটা বের করতে হবে সেটা হলো এই চারটা রিয়েকশনের মধ্যে কোনটা অথবা কোনগুলা এই রিয়েকশনটাকে মানে প্রপারলি ডিসক্রাইব করতে পারে। খেয়াল করে দেখো, ই বিকজ টু এনআরটি ফর্মুলায়, এই ফর্মুলায় এই ক্ষেত্রে বলে দিছে সিলিন্ডারটা ইনসুলেটেড, তাই না? সিলিন্ডার যদি ইনসুলেটেড হয়, আর যেহেতু রিয়েকশনটা কনস্ট্যান্ট প্রেসারে হয়েছে, এর মানে নো হিট, আচ্ছা কোনো হিট যদি বাইরে না যায়, এর মানে যত হিটের আদান প্রদান পুরোটাই সো এটা অ্যাকচুয়ালি মানে ধরো ম্যাটার খুব বেশি একটা করতেছে না। আর প্রেসার যেহেতু কনস্ট্যান্ট আর ভলিউম যেহেতু কনস্ট্যান্ট, বেসিক্যালি N1T1 ইকুয়ালস টু N2T2। N1T1 ইকুয়ালস টু যদি N2T2 হয়, তাহলে N2/N1 ইকুয়ালস T1/T2। এটা আসতেছে না? এখন T1 ইকুয়ালস টু কত দেওয়া, 150, আর T2 দেওয়া হচ্ছে 300, 150 300 ইকুয়ালস আসতেছে হাফ। তো N2 ইজ বেসিক্যালি হাফ অফ N1। এখন এই কোন রিঅ্যাকশনটায় N2 ইকুয়ালস টু হাফ অফ N1, দেখো এই জায়গায় সবগুলো কিন্তু গ্যাসিয়াস রিঅ্যাকশন। এই ক্ষেত্রে N1 ইকুয়ালস টু হচ্ছে গিয়া তোমার, এই জায়গায় হচ্ছে 2, এই জায়গায় হচ্ছে ধরো তোমার 2 প্লাস 1 সমান 3, এই জায়গায় হচ্ছে 2, এই জায়গায় হচ্ছে 2। আর এই জায়গায় তোমার ফাইনাল রিঅ্যাকশন হচ্ছে এই জায়গায় N2 হচ্ছে গিয়া 2, 2, 1, 3। তো একমাত্র এই 3 নম্বর রিঅ্যাকশনে এই জিনিসটা খাটতেছে যে N2 ইকুয়ালস টু হাফ অফ N1। N1 হচ্ছে গিয়া 2, N2 হচ্ছে গিয়া 1। বেসিক্যালি আমাদের আনসার রিঅ্যাকশন 3। So next problem, chemical engineer uses waste CO2 from a manufacturing process.
instead of uses of fluorocarbons as a blowing agent in the production of polystyrene. So basically একটা chemical process সেই একজন কেমিক্যাল ইঞ্জিনিয়ার তোমার ওয়েস্ট CO2 ইউজ করতেছে CFC এর জায়গায়, মানে খুবই এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি প্রসিডিওর। তো find the density in gram per liter of CO2 and the number of molecules per liter at STP 0 degrees Celsius and 1 atm and at room conditions 20 degrees Celsius and 1 atm. তো ডেন্সিটি কেমনে বের করবো? আমরা তো জাস্ট একটা ফর্মুলা জানি, সেটা হলো P equals to nRT, ঠিক আছে? বাট আমরা আরেকটা জিনিস জানি, সেটা হচ্ছে কি N equals W by M। M হচ্ছে মোলার ভর। তো M যদি মোলার ভর হয়, এই জিনিসটা যদি এখানে অ্যাপ্লাই করো, তাহলে দেখো PV equals W by M RT। যদি এমটাকে এই সাইডে নিয়ে আসো, তাহলে সে PM equals to W by V RT। এখানে একটা সুন্দর জিনিস পাওয়া গেছে। জিনিসটা কি? এই জিনিসটা হচ্ছে আমাদের ডেন্সিটি। বেসিক্যালি W by V কে যদি আমরা রো দিয়ে প্রকাশ করি, তাহলে সে PM equals to rho RT। এটা ছিল গ্যাসের ভলিউম, গ্যাসের ডেন্সিটি। তো আমাদের এর আনসার কি হবে? এম এর ভ্যালু আমরা জানি 44। P given 0 degree Celsius, so basically 273 Kelvin. Pressure given 1 atm. So PM equals to rho 1 RT, rho 1 equals আসতেছে 1 times 44 73 times 0.0821, which is equal to 1.963 গ্রাম পার লিটার। যে জিনিস খেয়াল রাখো যে তোমার যদি এই আর আর পি এই দুটো যদি লিটারেটি আমি ইউজ করো, তাহলে ডেন্সিটি আসবে গ্রাম পার লিটার ইউনিটে। আর যদি মানে জুল পার কেলভিন পার মোল আর পি এর ভ্যালু যদি স্কেল ইউজ করো, তাহলে আসবে গ্রাম পার মিটার কিউব। জিনিসটা খেয়াল রেখো। আর সেকেন্ড আশা করি পারবা এখন। নেক্সট প্রবলেমটা বলছে যে এনটি 49 millimeter flask is 68.322 gram. Before a sample of volatile liquid is added, the flask is then placed in a hot 25 degrees Celsius whatever. The barometric pressure is 7.8 torr. For example, the liquid vaporizes and the gas fills the flask. The cooling, flask and condensed liquid together weigh 16.617 gram. What is the molar mass of the liquid? তো একটা ধরো একটা র্যান্ডম ফ্লাস্ক, এটার ভলিউম ছিল 0.129 লিটার, বেসিক্যালি 149 মিলিলিটার। এটা এমটি ফ্লাস্কের ওজন 68.322 গ্রাম। আর যে লিকুইড অ্যাড করছিল, সেই লিকুইড সহ ফ্লাস্কের ওজন হচ্ছে 68.617 গ্রাম।
তাহলে লিকুইডের ওজন হচ্ছে 0.375। সো লিকুইডের ওজন বের হইলো। আর বলছে যখন 95 ডিগ্রি সেলসিয়াস একটা ওয়াটার বাথে তুমি যখন এই ভলাটাইল লিকুইডটা রাখবা, তখন হচ্ছে তোমার যত লিকুইড ছিল সেই সব লিকুইড হচ্ছে তোমার গ্যাসে রূপান্তরিত হয়ে যাবে বেসিক্যালি। তো তো তখন প্রেশার ছিল 742। তো we know that 760 torque was 1 atm, hence 740 torque was কত হবে? 740 by 760 atm সমান 0.974। আচ্ছা, টেম্পারেচার সমান 273 plus 95 Kelvin, which is equal to 368 Kelvin. আমরা PP equals to MLP এই ফর্মুলা থেকে জানি যে এর সমান যদি W বাই M ইন্টু RT হয়, তাহলে আমাদের মোলার মাস বের করতে দিছে, টেম্পারেচার জানি, ভলিউম জানি, প্রেশার জানি। তাহলে মোলার মাস ইকুয়ালস WRT is equal to 0.75 টাইমস, যেহেতু লিটার আমি এটা থেকে ইউজ করতেছি, সো আর এর ভ্যালু 0.0821 টাইমস 368 divided by, এটা ছিল 0.974 টাইমস ভলিউম ছিল 0.149 লিটার, equal to 78.1। এটা হচ্ছে আমাদের ভলাটাইল লিকুইডের মোলার মাস। আচ্ছা, সো পরে আসছে আমাদের গ্যাস মিক্সচার, তারপর হচ্ছে আমরা দেখবো কিছু। গ্যাস মিক্সচার অ্যাকচুয়ালি দুরকম হতে পারে, হতেছে কমপ্লিটলি আনরিঅ্যাক্টিং, আর আরেকটা হচ্ছে তোমার ধরো গ্যাসের কিছু পরিমাণ গ্যাস ধরে একটা একটা আরেকটার সাথে বিক্রিয়া করতে পারে। বেসিক্যালি সাম স্পিসিস আর রিঅ্যাক্টিভ। তো সাম স্পিসিস এর রিঅ্যাক্টিভ এই ক্ষেত্রে অ্যাকচুয়ালি তোমার কেমিক্যাল ইকুইলিব্রিয়ামের হিসাব চলে আসে, ওটা অ্যাকচুয়ালি এই ক্লাসের আউট অফ স্কোপ।
ওইদিকে যেতেছিল। আজকে যে নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে কমপ্লিটলি আনরিয়েক্টিং গ্যাস মিক্সচার। যেমন তোমার এটার একটা উদাহরণ ধরো, এয়ার। এয়ারে যেসব গ্যাস আছে সেগুলো মোস্টলি আনরিয়েক্টিভ, মেজর পোর্শনে যেগুলো আছে, যেমন ধরো তোমার O2, N2, CO2, H2O, এরপর পরে ধরো তোমার আর্গন, নিয়ন, এটসেট্রা, এগুলো মোস্টলি আনরিয়েক্টিভ। তো এর মাঝখানে O2 আছে তোমার আমাদের অ্যারাউন্ড 21%, নাইট্রোজেন আছে অ্যারাউন্ড 78%, বাকি সবাই মিলে অ্যারাউন্ড ধরে তোমার 1%-এর মতো, বাকি যে রিমেনিং 1%। তো তো ডাল্টনস ল যেটা বলে, a closed volume, if we put a mixture of gases that are unreactive, so basically the net pressure is the summation of the pressures each individual species বলতে গ্যাস বোঝানো হইতেছে এখানে, each individual species exerts on the container as if no other so basically আহ, যেটা বলা হয়েছে সেটা হলো তোমার ধরো কোনো একটা পাত্রে তুমি কিছু পরিমাণ গ্যাস রাখলা, ধরো some amount of তোমার এখানে রাখলে তুমি 2 মোল হিলিয়াম, 3 মোল অক্সিজেন, ধরো তোমার 1.5 মোল কার্বন ডাইঅক্সাইড। তো এই হিলিয়ামের যে প্রেশারটা হবে, হিলিয়ামের যে প্রেশার, এটা কখনোই অক্সিজেন অথবা কার্বন ডাইঅক্সাইডের উপর ডিপেন্ড করবে না। এটা দিয়ে বুঝাচ্ছি যে না তোমার এখানে বলবে অ্যাজ ইফ নো আদার স্পিসিস ওয়ার প্রেজেন্ট। সো বেসিক্যালি প্রত্যেকটা গ্যাস এর জন্য আলাদাভাবে PV ইকুয়ালস টু nRT সূত্র থাকে। এই সূত্রটা অ্যাপ্লাই করে দেখো তোমার, ধরো n সংখ্যক গ্যাস রাখা হলো,
তাহলে প্রথম গ্যাসের জন্য P1 V সমান N1 RT, দ্বিতীয় গ্যাসের জন্য P2 V প্লাস N2 RT। এভাবে যদি যাই তাহলে PNV সমান NN RT। সবগুলো যদি প্রেসার যোগ করো তাহলে দেখো কি আসে, V ইন্টু সমস্ত প্রেসারের যোগফল which is equal to P total সমান এখানে আসে সমস্ত মোল সংখ্যার যোগফল RT N total। এটা হচ্ছে খুবই ইউজফুল একটা ইকুয়েশন, কারণ তোমার এই ইকুয়েশন দিয়ে যদি প্রত্যেকটা ইকুয়েশন এখন ভাগ করো দেখো কি আসে, P total P1 প্লাস আসে N total N total by N, so P1 plus N1 by N total times P total। আর যদি মোল ফ্র্যাকশনের পোর্শনটা যদি দেখে থাকো কেমিক্যাল রিলেশনস ক্লাসের, তাহলে দেখবা যে এটা হচ্ছে বেসিক্যালি এই প্রথম গ্যাসের মোল ফ্র্যাকশন। সো বেসিক্যালি P তোমার এনি গ্যাস ইকুয়ালস টু ওই গ্যাসের মোল ভগ্নাংশ টাইমস P মিক্সচার। এটা হচ্ছে পার্শিয়াল ডালটনস ল অফ পার্শিয়াল প্রেসার মেন ফর্মুলা। আচ্ছা এখানে আরেকটা জিনিস, তোমাদের যদি ওয়েট দেওয়া থাকে তাহলে ওটাকে কিন্তু তুমি ডাইরেক্ট হচ্ছে কি তোমার এই পি গ্যাস ইকুয়ালস টু তুমি ধরো এম গ্যাস এই এম টোটাল টাইমস পি টোটাল এটা করতে পারবে না, কারণ এইটার জন্য তোমার যেই মোলার মাস আর এই টোটাল মিক্সচার মোলার মাস দেখার কথা। তোমার এই ডাকওয়ার্থ ল অফ পার্শিয়াল প্রেসার আসলে কাজটা কি? তোমার র্যান্ডম যে যে কোনো একটা মিক্সচার যদি না, তাহলে তুমি অলওয়েজ সেটা কি টোটাল বের করতে পারবা। আর হচ্ছে ওখানে কি কি স্পিসিস আছে, কোন অ্যামাউন্টে আছে, এটা অ্যাকচুয়ালি তোমার ধরো বিভিন্ন রকমের টেকনিক আছে, যেমন তোমার স্পেকট্রোস্কোপি, এসব টেকনিক দিয়ে আসলে বের করে ফেলা যায়। তুমি ওখান থেকে অ্যাকচুয়ালি তোমার প্রত্যেকটা এলিমেন্ট কত পরিমাণে আছে কি আছে এবং তারা কি পরিমাণ প্রেসার অ্যাপ্লাই করতেছে সব অ্যাকচুয়ালি বের করে দিতে পারবে। তো এই প্রবলেমে দেখো, study auto uptake by muscle at altitude. As physiologist appears an atmosphere containing processed of 79 mole percent of nitrogen, 17 mole percent of oxygen 16, and 4.0 mole percent of oxygen 18. So the isotope 18 ম্যাসের যে আইসোটোপ আছে সেটা দিয়ে হচ্ছে আমরা অক্সিজেন আপটেকটা ডিটারমিন করবো। ওই জায়গায় হাই অল্টিটিউডের জন্য 0.7 অ্যাটমসফিয়ার রাখা হয়েছে প্রেশার। তো মোল ফ্র্যাকশন 18 অক্সিজেন এটিকেল পার্সিয়াল প্রেশার হিসাব করবা। তো এই ক্ষেত্রে তুমি অ্যাকচুয়ালি 16O2 আর 18O2 যেটাকে আলাদা গ্যাস হিসাবে আলাদা গ্যাস হিসাবে হিসাব করতে হবে, ডিফারেন্ট স্পিসিস যেটা রয়েছে, মানে এর জন্য গ্যাস বলে স্পিসিস বলছে। তোমার ধরো আলাদা ইয়ে থাকতে পারে, অন্যান্য আইসোটোপ থাকতে পারে, ওগুলো মানে অ্যানালাইসিস করা যায়। তো এক্ষেত্রে অ্যাকচুয়ালি কি হয়েছে,
সমান কি জানি আমরা? মোল টোটাল মোল। তো এক্ষেত্রে দেখো তোমার 4.0 মোল পার্সেন্ট অফ 18 অক্সিজেন এটা বলে দেওয়া আছে। বেসিক্যালি প্রতি 100 মোলে 4 মোল অক্সিজেন পাওয়া যায়, ইজ ইকুয়াল টু 0.04। এটা হচ্ছে আমাদের মোল ফ্র্যাকশন অক্সিজেনের। টোটাল প্রেশার দেওয়া আছে 0.75 অ্যাটমসফিয়ার। হলো টোটাল প্রেশার যেহেতু দেওয়া আছে এবং তুমি যেহেতু মোল ফ্র্যাকশন পেয়ে গেছো, তো বেসিক্যালি ই ধরো O2 is equal to x O2 times 0.75, which is equal to 0.03। এটা হচ্ছে আমাদের অক্সিজেনের আপনার অক্সিজেনের পার্শিয়াল প্রেশার। সো নেক্সট প্রবলেম, acetylene, an important role in welding is produced in the laboratory when calcium carbide reaches the water. একটা ব্যালেন্স ইকুয়েশন, কেমিক্যাল ইকুয়েশন দেওয়া আছে। A sample of acetylene collected over water, total gas pressure adjusted to barometric pressure is 738 torr and the volume is 523 milliliter. The temperature of the gas, the vapor pressure of the water is 21 torr. How many grams of acetylene are collected? তো এই ক্ষেত্রে তোমার যখন বেসিক্যালি হিসাবটা হচ্ছে এমন যে তোমার কোনো একটা রিয়েকশন পাত্রে তুমি তুমি সিল করা। তো এই জায়গায় ধরো তোমার ক্যালসিয়াম কার্বাইড which is I think solid, আর তোমার ওয়াটারের সাথে যখন তুমি মিক্সচার করবে তখন বুঝবে তোমার অ্যাসিটাইলিন গ্যাস প্রডিউস করবে। অ্যাসিটাইলিন গ্যাসের সংকেত হচ্ছে CH2, স্ট্রাকচার H। এমন স্ট্রাকচার। তো তো এই গ্যাসটা হচ্ছে বাতাসের যেটা হালকা, যার কারণে হচ্ছে তোমার যখন বাতাসে তুমি যদি এটা অ্যাপ্লাই করো তাহলে তো বেরো উড়ে যাবে। তো এটাকে আমরা কি করি যে একটা ওয়াটার বাথে ডুবাই, ডুবানোর পরে সেটার উপরে একটা টেস্ট টিউব রাখি। টেস্ট টিউবের মধ্যে তোমার একটা ওয়াটার বাথে আমরা ডুবাই। টেস্ট টিউবের অ্যাকচুয়ালি মাথা পর্যন্ত পানি থাকে, উপরে একটু ফাঁকা ভলিউম থাকে। তো এই জায়গায় অ্যাকচুয়ালি আমাদের গ্যাসটা জমা হয়। তো এই জায়গায় যেহেতু আমাদের গ্যাসটা জমা হয় এবং এটা যেহেতু পানির উপরে জমা হয়েছে, তো বেসিক্যালি কিছু পরিমাণ পানি আসলে উপরে চলে যায়। তো কিছু পরিমাণ পানি উপরে উপরে চলে যাওয়ার কারণে তোমার ওই এর জন্য আসলে ওই রেপো প্রেশারটা লাগে তোমার। অ্যাকচুয়ালি একটা নীতি আছে যে মানে তোমার ওই জায়গায় যে পরিমাণ পানি জমা হবে সেটা অ্যাকচুয়ালি মানে ওই টেম্পারেচারের জন্য স্যাচুরেটেড রেপো প্রেশার। এটা অ্যাকচুয়ালি একটু মানে অনেক কমপ্লেক্স কনসেপ্ট, ওই কনসেপ্টে যাইতেছি না আপাতত। তো এই জায়গায় বেসিক্যালি যেটা করতে হবে সেটা হলো গ্যাস প্রেসার ইকুয়ালস টোটাল প্রেসার
as barometric pressure. Sorry, barometric, vapor pressure. তো তাহলে গ্যাস প্রেশার সমান কি আসতেছে? Given 738 torque, vapor pressure যেহেতু 21 torque, so 738 is 21 is equal to 717 torque. 717 torque যদি হয়, তুমি তো চুয়াল্লিশ গ্যাসের প্রেশার তাহলে পেয়ে গেছো 717 1 by 760 atm is equal to 0.943 atm. So গ্যাসের টেম্পারেচার given 300 300 না 296 কেলভিন, যেহেতু 23 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেওয়া, ভলিউম দেওয়া 523 ml, 0.523 লিটার। আর কি given? আর কিছু কি given? কেমনে বের করবা? দেখো তোমার বেসিক্যালি পিভি ইকুয়ালস ডব্লিউ বাই এম আর কি, এম তো জানো তো, যদি সিপিএইচ2 না, তো তুমি 12 times 2 small times 2 which is equals to 26 gram per mole, তাহলে ডব্লিউ ইকুয়ালস টু পিভিএম আরটি is equal to 0.9434 0.523 times 26 over 0.0821 times 296. Even 0.528 gram. So basically the answer হচ্ছে 0.528. আচ্ছা, সো এরপর আসছে আমাদের রিয়েল গ্যাস। তো আগে বলছিলাম যে আইডিয়াল গ্যাসের যে অ্যাসাম্পশন আছে, অনেক অ্যাসাম্পশন খাটে না। যেমন ধরো তোমার একটু আগে আমরা যে অ্যাসাম্পশনটা দেখে আসছি, যেমন তোমার আগে অ্যাক্টিং গ্যাসের জন্য, এই আনই অ্যাক্টিং গ্যাসটা আসলে কখনো এক্সিস্টই করে না, কারণ তুমি যে কোনো দুই ধরনের স্পিসিস যদি তুমি একসাথে রাখো তাহলে ওটা অলওয়েজ রিঅ্যাক্টিভ হবে। ইভেন তোমরা যেগুলোকে নোবেল গ্যাস বা নিষ্ক্রিয় গ্যাসের উপরে আসছো ওরা অ্যাকচুয়ালি রিঅ্যাক্টিভ, বাট ওসব রিঅ্যাকশনের জন্য যে লেভেলের প্রেশার বা টেম্পারেচার লাগে, তোমার ওই লেভেলের প্রেশার বা টেম্পারেচার অ্যাকচুয়ালি আমাদের মানে বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয় সেগুলো আমাদের রিয়েলিস্টিক কন্ডিশনে, আমরা যে ল্যাবরেটরি কন্ডিশনে মানে এক্সপেরিমেন্ট গুলো করি সেখানে অ্যাকচুয়ালি আসেই না কখনো। এর জন্য অ্যাকচুয়ালি আমরা রিঅ্যাক্টিভ ধরে নিলে মানে আমাদের অ্যাসাম্পশনের খুব বেশি তফাৎ হবে। যেমন ধরো তোমার অক্সিজেনের হিলে তোমার এগুলার রিঅ্যাকশনের জন্য আর হিলিয়াম রিঅ্যাকশনের জন্য যে লেভেলের প্রেশার টেম্পারেচার লাগবে ওটা অ্যাকচুয়ালি ল্যাবরেটরি কন্ডিশনে কখনোই পসিবল। ওর জন্য আমরা অ্যাকচুয়ালি যদি এটাকে আনরিঅ্যাক্টিভ হিসেবে ধরে নিই তাহলে কোনো সমস্যা নেই। তো এই রিয়েল গ্যাসের যেসব মানে আইডিয়াল গ্যাসের যেসব এভারশন আছে ওগুলাকে কাটায় অ্যাকচুয়ালি বিভিন্ন টাইমে বিভিন্ন রকমের ফর্মুলা দেওয়া হয়েছে রিয়েল গ্যাসের বিহেভিয়ার এক্সপ্লেন করতে। তো এর মধ্যে একটা ইকুয়েশন আছে যেটা আমরা বলি ভ্যান ডার ওয়ালস ইকুয়েশন।
তোমার ডাচ কেমিস্ট ফিজিসিস্ট এক্স্যাক্টলি মনে নেই, জেবি ওয়ালস। উনি ছিল তোমার ধরো স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস করে বিভিন্ন রকমের থিওরিটিক্যাল ব্যাখ্যা টেখ্যা দিয়ে তোমার এই ভ্যান ডার ওয়ালস ইকুয়েশনটা আনছিল। তো এই ক্ষেত্রে তোমার ভ্যান ডার ওয়ালস ইকুয়েশনের জন্য পি প্লাস এ এম স্কোয়ার ওভার বি স্কোয়ার টাইমস বি মাইনাস এম বি ইকুয়ালস এন আর বি। এটা হচ্ছে ভ্যান ডার ওয়ালস ইকুয়েশন। আরেকটা ইকুয়েশন আছে, এটাকে বলা হচ্ছে ভিরিয়াল ইকুয়েশন। তো ভিরিয়াল ইকুয়েশনটা কেমন? ভিরিয়াল ইকুয়েশনটা হচ্ছে তো ভিরিয়াল ইকুয়েশনটা হচ্ছে পিপি ইকুয়ালস টু এনএলটি প্লাস এ বাই বি প্লাস বি বাই বি স্কোয়ার সি বাই বি টু প্লাস এগুলারে বলা হয়েছে যে তোমার ভিরিয়াল কোএফিসিয়েন্ট, এটা হচ্ছে ফার্স্ট ভিরিয়াল কোএফিসিয়েন্ট, সেকেন্ড ভিরিয়াল কোএফিসিয়েন্ট। তো এভাবে আগে আর কি, আর এই কোএফিসিয়েন্ট গুলো বের করে এক্সপেরিমেন্টাল গ্রাফে। তো এরপরে আসছে তোমার গ্যাস ডিফিউশন, যেটা আমরা বলি গ্রাহামস ল। তো গ্রাহামস ল যেটা বলে সেটা হচ্ছে তোমার টু এন এরিয়া এরিয়া ভ্যালু in at pressure P, rate of diffusion সরণ R equals PA 2 pi m RT। তো ইন্ডিভিজুয়ালি যদি কনসিডার করো তাহলে বেশ কয়েকটা ফর্মুলা পাওয়া যায়, সেটা হচ্ছে R is proportional to P, so which means P ইনক্রিজ করলে R ইনক্রিজ হবে। R is proportional to area, increase area increase, rate of diffusion increase। এটা রেয়ারলি ইউজ, বাট জেনে রাখা ভালো। আর তুমি যে দুটা জিনিসে কনসিডার করবে সেই দুটা জিনিস ইউজুয়ালি এরিয়াটা সেম। আর যে দুটো সবচেয়ে বেশি কাজের সেটা হচ্ছে is proportional to 1 by root over a geological temperature, আর that is proportional to 1 by root over a polar mass। তো এখানে একটা পপুলার মানে একটাই ধরতে পারে, একটা পপুলার প্রবলেম আছে, সেটা হচ্ছে একটা টিউবের এই সাইডে ধরো তোমার অ্যামোনিয়া 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 গ্যাস দিলা, আর এই সাইডে দিলা হলো HCl। অ্যামোনিয়া আর HCl সামওয়্যার ইন দ্য মিডল এসে সবার ধোয়া তৈরি করে NH4Cl। তো তোমার এটা যদি 30 সেন্টিমিটার লং একটা টিউব হয় তাহলে কোথায় সাদা ধোয়া হবে সেটা বের করতে বলছে। তো we know that net diffusion rate is proportional to 1 by root over m যদি টেম্পারেচার, প্রেসার আর এরিয়া সেম থাকে। তো এই টিউবের ভিতরে আসলে সব জায়গায় প্রেসার সেম থাকবে, এটা শিওর। আর
টিউবের সব জায়গায় ক্রস সেকশনাল এরিয়া আসে গেছে। তো ওই দুটো জিনিস নিয়ে আর টিউশন করার কিছু নাই। আর টেম্পারেচার আমরা শিখছি রাখি। তো বেসিক্যালি এই ডিফিউশন রেট হচ্ছে তোমার এই মোলার মাসের মানে রুট ওভারের ইনভার্সলি প্রপোর্শনাল। তো আর এনএইচ থ্রি সমান তাহলে কি হবে, কে বাই রুট ওভার 17। আর আর এইচসিএল বসতে হবে কে বাই রুট ওভার 36.5। এখন এই যে ডিফিউশন রেট আছে, ডিফিউশন রেট হচ্ছে তোমার মানে গ্যাসের ভেলোসিটিরও সমানুপাতিক। আর কেমিস্ট্রিতে বাই কনভেনশন গ্যাস ভেলোসিটি সি দিয়ে প্রকাশ করা হয় ইনস্টেড অফ ভি। তো গ্যাস ভেলোসিটি যদি সমানুপাতিক হয় তাহলে তুমি কি লিখতে পারছো, CnH3 over CHCl is equal to root over 6.5 divided by 70। তো উপরে যদি টি দিয়ে গুণ করো, এখানে এটি হচ্ছে টাইম অ্যারাইভ, তাহলে কি হবে আচ্ছা তোমার CnH3 T divided by CHCl into T equals to তোমার ব্যবহার করলে আসে 1.465। তোমার ধরো এই ডিসটেন্সটা হলো x, তো CnH3 into T এটা হলো বেসিক্যালি x, তাহলে x by 30 minus x is to 1.465। যদি ক্যালকুলেটরে সলভ করা আসে, সেভেন্টিন পয়েন্ট এইট টু, এটা হচ্ছে এক্সাম্পল। সো বেসিক্যালি NC থেকে 17.82 সেন্টিমিটার দূরে ধোয়া হবে। আচ্ছা, সো এরপরে আমাদের গ্যাসের স্টয়কিওমেট্রির দুটা প্রবলেম আছে। বলছে যে তো ন্যাচারাল অর্গানিক কম্পাউন্ড ইউরিয়া সবার প্রথমে হচ্ছে তোমার এই ফ্রেডরিক বোলার জার্মানিতে ফার্স্ট আর্টিফিশিয়ালি সিনথেসাইজ করা হয়েছিল। তো এর আগে অ্যাকচুয়ালি মানুষ ভাবতো যে এই অর্গানিক কম্পাউন্ড যারা আছে সেগুলো হচ্ছে তোমার জাস্ট অনলি মানে লিভিং অর্গানিজম থেকে আসে, কিন্তু এই মঙ্গলের এক্সপেরিমেন্টের কারণে জানা গেছে যে মানে আমরা আসলে আর্টিফিশিয়ালি সিনথেসাইজ করা পসিবল। তারপর এই মানে অর্গানিক কম্পাউন্ড যেগুলো আছে ওগুলো এখন অর্গানিক কম্পাউন্ড বলা হয়, ওগুলো অন্য কোনো কম্পাউন্ড হিসেবে দেওয়া হইলো না, মানে আর কি। তো the urea may also be made by the reaction of carbon dioxide and ammonia। এই রিয়েকশন দিয়ে তোমার ইউরিয়া বানাইতে পারো। তো বলছে যে 2.5 কেজি ইউরিয়া প্রডিউস করতে কত আয়তন কার্বন ডাইঅক্সাইড আর অ্যামোনিয়া লাগবে at 200 ppm and 450 ডিগ্রি সেলসিয়াস। 2.5 কেজি ইউরিয়ার মোলার মাস কত, 12 plus 16 plus 14 plus 1 times 2 times 2 is equal to 16। তো N of urea equals 2.50
times 1000 by 60 mole. 4167. তো 1 মোল ইউরিয়ার জন্য 2 মোল NH3 লাগে আর 1 মোল কার্বন ডাইঅক্সাইড। সো N of NH3 41.67 times 2 is equal to 83.34, আর N of CO2 equals 21.67. তাহলে BNH3 equals 83.34 times 0.0821 times temperature given 450. তাহলে 273 450 over pressure given 200. যেটা আসতেছে 24.73 লিটার। আর এটা অ্যাকচুয়ালি কত হিসাব করলে যেটা দেখবো সেটা আসলে হচ্ছে 12.37 লিটার। এটা হচ্ছে আমাদের ভলিউম, অ্যামোনিয়া আর কার্বন ডাইঅক্সাইডের ভলিউম। নেক্সট প্রবলেম আছে তোমার নাইট্রোগ্লিসারিন is a toxic liquid that detonates by this reaction. সবাই আশা করি নাইট্রোগ্লিসারিন নাম জানা থাকার কথা। এই রিয়েকশন মানে অ্যাকচুয়ালি নাইট্রোগ্লিসারিনের বিস্ফোরণটা হয়। তো বলছে যে মানে 1 পাউন্ড নাইট্রোগ্লিসারিন কোনো একভাবে বিস্ফোরণ হয়েছে। বিস্ফোরণ হওয়ার ফলে তোমার 175 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আর ওই 88.5 কিলো প্যাসকেল চাপে তোমার কত আয়তন টোটাল গ্যাস তৈরি হয়েছে সেটা বের করবে। তো নাইট্রোগ্লিসারিনের মোলার মাস তোমার 12 times 3 plus 1 times 5 plus 3 times plus 16 times 3 is equal to 227. তাহলে 227 over 454 equals 0.5 mol. তো 4 মোল নাইট্রোগ্লিসারিনের জন্য তোমরা 6 মোল নাইট্রোজেন তৈরি হয়। m of নাইট্রোজেন 0.5 times 6/4 which is equal to 0.75 mole. M of H2O 0.5 into 10/4 1.25 mole. And that's it. এরপরে M of carbon dioxide equals 0.5 12 by 4 1.5 mole. N of oxygen
0.5, তাহলে ফাইনালি কি আসতেছে? টোটাল মোল 0.75 plus 1.25, which is equal to 2, plus 1.5 plus 0.5, another 2 is 4 mole. Then total pressure equals 4 times 0.08. স্কেল ইউনিটে দেওয়া আছে, স্কেল ইউনিটে যদি অ্যাপ্লাই করো তাহলে তো এটা আসবে 0.314 times টেম্পারেচার তো 175 equal ভলিউম। তো এই জায়গায় হবে ভলিউম, টোটাল প্রেশার ইজ ইকুয়াল টু টোটাল প্রেশার যদি প্রত্যেকটা গ্যাসেরই প্রেশার বলতে পারো। এটা কিন্তু মানে যোগ করে কেন করতেছে সেটা বলতেছে। তো প্রেশার which is equal to তোমার 88,000 স্কেল। তো ফাইনালি যেটা ভলিউম আসে সেটা হচ্ছে 4 টাইমস 8.4 75 8,000 0.169 মিটার কিউব 169.3। আচ্ছা, সো সবগুলা মোল সংখ্যা কেন যোগ করে প্রবলেমটা সলভ করলাম? ওয়াই? প্রত্যেকটা গ্যাসের টেম্পারেচারে প্রেশার করতেছে। তো বেসিক্যালি ভলিউম ইজ প্রপোর্শনাল টু মোল সংখ্যা। তো এখান থেকে লিখতে পারি ভলিউম ইজ সাম কনস্ট্যান্ট টাইমস এম, যেটা অ্যাকচুয়ালি এম ইন্টু আর টি বাই পি। তো চারটা গ্যাস যে আছে তোমার ভি ওয়ান যদি হয় এন ওয়ান আর টি বাই পি, ভি টু ইকুয়ালস এন টু বাই আর এন টু টাইমস আর টি বাই পি, এন থ্রি আর টি বাই পি, ভি ফোর যদি এন ফোর টি বাই পি হয়, তাহলে টোটাল ভলিউম কত? আর টি বাই পি সবগুলো সামেশন যে টার্ম আছে সবগুলো কনস্ট্যান্ট, তাহলে আর টি বাই পি টাইমস এই চারটা টার্ম যোগ হয়ে যাবে, হবে সামেশন আছে। তাহলে এখান থেকে আমরা এর জন্য সবগুলো টার্ম যোগ করে লিখছি, যে মানে ভি টোটাল এন টোটাল আর টি বাই পি। সো আজকের ক্লাস অ্যাকচুয়ালি এখানেই শেষ। আমি মোস্টলি এই দুই বই থেকেই প্রবলেম আর থিওরিগুলো আমি ট্রাই করছি। আমার সিলভার বার্গের যে বইটা আছে সেটা সবগুলো প্রবলেম যদি সলভ করে ফেলো তাহলে দেখবে গ্যাসের যত কনসেপ্ট আছে সব ঠিক হয়ে গেছে। আর যদি কোনো কোশ্চেন বা কোনো আমার জন্য কোনো অ্যাডভাইস থাকে তাহলে এই ইমেইল আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো।